নমস্কার বন্ধুরা, সোনা গত 20 বছরে প্রায় 20 গুণ বেড়েছে। 2008-এর ক্র্যাশ, 2020 প্যান্ডেমিক, ইনফ্লেশন, গ্লোবাল আনসার্টেনিটি, প্রতিবার যখন পৃথিবীতে ক্রাইসিস এসেছে বা মন্দা বা রিসেশন এসেছে, দেখবেন সোনার দাম একটানা বাড়তে থাকে। কেন? এই এক ধাতু বছরের পর বছর ধরে মানুষের মনে এত বিশ্বাস তৈরি করে রেখেছে। কলকাতা থেকে লন্ডন, দিল্লি থেকে দুবাই, সবাই এই গোল্ড নিয়ে কথা বলছে। ভারত, চীন এবং রাশিয়ার মতো বড় দেশগুলো এখন পাগলের মতো সোনা কিনছে কেন? আপনি হয়তো ভাবছেন এটা কি শুধু গয়নার চাহিদা বা ইনফ্লেশনের ফল, নাকি এর পিছনে আছে আরো গভীর কোনো সিগন্যাল? সোনার রেকর্ড দাম বাড়ার এই ট্রেন্ডটা কি বোঝাতে চাইছে? আমরা কি আরো বড় কোনো ক্রাইসিসের সামনে পড়তে চলেছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সোনার রেকর্ড দাম বাড়ার ট্রেন্ডটা আপনার ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে, এবং এই অনিশ্চিত সময়ে আপনার টাকা বাঁচানোর ও বাড়ানোর সেরা উপায় কি? আমাদের দেশের, বিশেষ করে বাংলার মহিলাদের সঙ্গে সোনার একটা আলাদা সম্পর্ক আছে। বিয়ে থেকে পুজো, উপহার থেকে সঞ্চয়, সব জায়গাতেই সোনার গয়না একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর একটা কারণ হচ্ছে, আগে ব্যাংক ছিল না, এফডি ছিল না, ইন্স্যুরেন্সও ছিল না। যে সম্পদ হাতের কাছে রাখা যায় এবং সহজে বিক্রি করা যায়, সেটাই ছিল সবচেয়ে নিরাপদ। সেই কারণে মানুষ সোনা রাখতো। মেয়েদের গয়না দেওয়ার পেছনের কারণও ছিল এটা, বিপদের সময় নিজের হাতে লিকুইড অ্যাসেট রাখার জন্য। ট্র্যাডিশনালি সোনা এমন একটা অ্যাসেট যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সেফটি। এ তো গেল ট্রেডিশন আর সাধারণ মানুষের কথা, কিন্তু আপনি যদি খবর দেখছেন তাহলে দেখবেন বহু দেশ এখন পাগলের মতো সোনা কিনে যাচ্ছে। ভারত, চীন, রাশিয়া, টার্কি, এমনকি পোল্যান্ডের সেন্ট্রাল ব্যাংকগুলো আজ রেকর্ড পরিমাণে সোনা কিনছে। কেন? 2025-এর ডেটা বলছে চীনের কাছে এখন 2200 টনের ওপরে সোনা, ভারতের ক্ষেত্রে আনুমানিক 880 টন সোনা রয়েছে। আর এইভাবে এশিয়া, ইউরোপ অত্যন্ত দ্রুত হারে সোনা কিনে যাচ্ছে। এই তথ্য আমাদের একটা স্পষ্ট বার্তা দেয়, বিশ্বের বড় অর্থনৈতিক শক্তিগুলি এখন ক্যাশ বা পেপার কারেন্সির বদলে সোনার দিকে সরছে। আপনি দেখে নিন, এখন যত খবর আসছে সবাই কিন্তু এটাই বলছে, এবং এইখানেই আসল রহস্য। আমরা সাধারণ মানুষ যেমন সেফটি অ্যাসেট হিসেবে সোনা খুঁজছি, ঠিক তেমনই এই দেশগুলো একদম একই কাজ করছে। কিন্তু তাদের ক্ষেত্রে বিষয় একটু বড় সাইজের, কারণ তারা সারা দেশের ভবিষ্যতের কথা ভাবছে। কিন্তু একটা প্রশ্ন এখানে উঠেই আসে, এত শক্তিশালী দেশগুলো কোন ভয়ে সোনা জমাচ্ছে? কিসের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে? বিশ্ব অর্থনীতি আজও ইউএস ডলারকে কেন্দ্র করে চলে। তেল কেনা বেচা, ইন্টারন্যাশনাল ট্রেড, বড় লেনদেন, সবকিছুর ব্যাকবোন আমেরিকান ডলার। মানে বাকি দেশগুলো যতই পরিশ্রম করুক, শেষ পর্যন্ত আমেরিকা হচ্ছে বড় দাদা, আর এই ডলার হচ্ছে সারা পৃথিবীর মেরুদণ্ড। কিন্তু সমস্যাটা হলো, সবচেয়ে বেশি ঋণে ডুবে থাকা দেশই আজ পুরো গ্লোবাল মানি সিস্টেম চালাচ্ছে। 2025-এর ডেটা অনুযায়ী আমেরিকার জাতীয় ঋণ জানেন 34 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এটা এত বড় ঋণ, যা সুদ শোধ করতে তাদেরকে কিন্তু আবার ঋণ নিতে হচ্ছে। এটাকে যদি সহজভাবে বলি তাহলে বলতে হয়, আপনার ওপর 1 লক্ষ টাকার ক্রেডিট কার্ড লোন আছে, আপনি সেটাকে শোধ করলেন না, বরং দ্বিতীয় একটি ক্রেডিট কার্ড নিয়ে প্রথমটা সুদ দিলেন, তারপর তৃতীয় আরেকটি ক্রেডিট কার্ড নিয়ে দ্বিতীয়টা সুদ দিলেন। তো এইভাবে একটা লোন শোধ করার জন্য আপনি আরেকটা ক্রেডিট নিচ্ছেন। শেষে কি হলো? ঋণ কমলো না, বরং লোনের ওপরে লোন জমে ঋণের একটা পাহাড় হলো। এখন ধরুন আপনার বন্ধু বা ব্যাংক দেখলো এই মানুষটা তো কখনো মূল টাকাই ফেরত দিচ্ছে না, শুধু একটার পরে একটা লোন নিয়ে যাচ্ছে, তারা কি আর আপনাকে বিশ্বাস করবে? তো আমেরিকারও এখন সেই একই অবস্থা। অনেক দেশ চিন্তায় পড়েছে, আমেরিকা যদি লোন শোধ করতে না পারে তাহলে কি হবে? যদি ডলারের উপরে আস্থা কমে যায় তাহলে ব্যাকআপ প্ল্যান কি? তাই বিভিন্ন দেশ এখন পাগলের মতো সোনা কিনে যাচ্ছে। এখন এখানেই একটা বড় পার্থক্য তৈরি হয়। আপনি যদি ঋণে ডুবে যান, ব্যাংক আর আপনাকে নতুন লোন দেবে না। কিন্তু আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো, কারণ পুরো বিশ্বে ট্রেড ডলারে চলে। তাই আমেরিকা চাইলেই নিজেই নতুন ডলার তৈরি করতে পারে। মানে আমেরিকা নিজেই নিজেকে একটা ব্যাংক মনে করছে, আর সেই ব্যাংকের নিয়ম নিজেই ঠিক করছে। ইন্ডিয়া, চায়না, জাপান কেউই এটা করতে পারে না। এই দেশগুলোর আগে ডলার উপার্জন করতে হবে, কিন্তু আমেরিকা চাইলেই ডলার ছাপতে পারে বা প্রিন্ট করতে পারে যখন খুশি। এটাই সেই আনফেয়ার অ্যাডভান্টেজ যার উপর পুরো গ্লোবাল সিস্টেম দাঁড়িয়ে আছে। তাহলে ভেবে দেখুন, এই কারণেই বলা হয় আমেরিকার যখন সর্দি কাশি হয় সারা বিশ্বে তখন জ্বর আসে, সারা বিশ্বে তখন গ্লোবাল রিসেশন হয়। প্রশ্ন হলো, এই সুবিধা কোথা থেকে এলো? আমেরিকা কিভাবে এত পাওয়ারফুল হয়ে গেল? কবে থেকে ডলার সোনাকে ছাড়িয়ে গেল? 1970 সালে আগে সরকার যতখানি গোল্ড রাখতো ততখানি টাকাই ছাপতে পারত। অতিরিক্ত খরচ করতে চাইলে তাদের আগে সোনা সংগ্রহ করতে হতো। আসলে আগে টাকা মানেই ছিল গোল্ড ব্যাকড মানি। এই প্রথা বহুদিন ধরে চলে আসছে, অনেক দেশই এরকম করতে থাকে। ধরে নিন আপনার ক্যাশ টাকার প্রয়োজন, আপনি ব্যাংকের কাছে গিয়ে লোন চাইলেন। ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি বন্ধক রাখতে পারবেন যার ভিত্তিতে আমি আপনাকে লোন দেবো। আপনি হয়তো 10 গ্রাম সোনা বন্ধক রাখলেন এবং ব্যাংক সেই অনুযায়ী আপনাকে 1 লক্ষ টাকা ধার দেবে। কারণটা কি? কারণ হচ্ছে যে বাই চান্স
আপনি যদি লোন শোধ করতে না পারেন তাহলে ব্যাংকের কাছে ওই সোনাটাই গ্যারান্টি থাকবে, মানে টাকার পিছনে একটা আসল সম্পদ আছে। এই একই নীতি আগে দেশের মুদ্রাতেও ছিল। গভর্নমেন্ট নতুন টাকা ছাপার আগে কোনো অ্যাসেট বা গোল্ড এটাকে ব্যাকিং হিসেবে রাখতো, কিন্তু 1971 সালে এই রুলটাই তুলে দেওয়া হলো। ব্যাংক যদি আপনাকে কোলাটারাল ছাড়া লোন দেয় এটা রিস্কি, তাই না? আপনি যদি লোন শোধ করতে না পারেন তাহলে ব্যাংক কিছুই করতে পারবে না। মানে আপনি হয়তো বলেন আমি লোন দিতে পারবো না, ব্যাংকের কাছে যেহেতু কোনো কোলাটারাল নেই ও আপনাকে আর কিছু করতে পারবে না। ঠিক একইভাবে ইউএস বলল এখন থেকে ডলারকে সোনার সঙ্গে আর বেঁধে রাখা হবে না, মানে আমরা আর গোল্ডকে অ্যাসেট হিসেবে রাখবো না। মানে আগে ছিল লোন উইথ কোলাটারাল, আপনি একটা কিছু জিনিস রাখলেন বা গোল্ড রাখলেন, সেইটার ভিত্তিতেই ব্যাংক আপনাকে লোন দেবে। এখন হলো লোন উইথ অনলি প্রমিস। আর এইটা কেমন? ব্যাংক আপনি আমাকে 1 লাখ টাকা দিন, আমি কিন্তু কোনো সোনা বা এসব জমা রাখবো না, আমি কথা দিচ্ছি আপনাকে ফেরত দেবো, আপনাকে আমার কথাটা মেনে নিতে হবে। তো ভাবুন এইরকমই একটা সিস্টেম তৈরি হচ্ছে। মানে আমি আমেরিকা, আমি ওয়ার্ল্ডের বড় দাদা, আমাকে তোমাদের বিশ্বাস করে চলতে হবে। আমি বলেছি যখন আমি লোন ঠিক শোধ করে দেবো তখন আমি ঠিকই দেবো। একবার ভাবুন এটাই যদি আপনি ব্যাংকে গিয়ে বলেন তাহলে কি হবে? তো সেদিন থেকেই ডলার হয়ে গেল একটা আনব্যাক কারেন্সি, কোনো রিয়েল অ্যাসেট ছাড়া। ফলাফল নিক্সনস এই গোল্ড ব্যাকিং তুলে দেওয়ার পর থেকে সরকারগুলোর সামনে আর কোনো লিমিট রইল না, শুরু হলো ঢালাও টাকা প্রিন্টিং। আর এর ফল আমরা রোজ ভুগছি। সময়ের সঙ্গে সঙ্গে প্রভাব পড়ছে সরাসরি আমাদের সঞ্চয়ের উপরে, কারণ বাজারে এত কাগজের টাকা ঘুরছে যে ওই টাকার আর আগের মতো কোনো ভ্যালুই নেই। আপনি বেতন ঠিকই পাচ্ছেন কিন্তু সেই টাকায় আগের মতো জিনিস কিনতে পারছেন না। মানে অ্যাকচুয়ালি আমরা নিঃশব্দে গরিব হয়ে যাচ্ছি। একটা খুব সহজভাবে রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি। 2005 সালে 100 টাকায় ছোটখাটো বাজার হয়ে যেত, সবজি, ডিম, দুধ কিছু না কিছু তো চলেই আসতো। আর সেই 100 টাকায় প্রায় কিছুই আসে না। এ কারণেই মানুষ গোল্ডের দিকে ঝুঁকছে, কারণ টাকার ওপরে ওদের আস্থা কমে যাচ্ছে আর এই গোল্ডের ওপরে আস্থা বাড়ছে। ফলাফল গত 20 বছরে গোল্ড প্রায় 20 গুণ উঠেছে, কিন্তু আপনার 1000 টাকার বাস্তব ক্রয় ক্ষমতা 20 বছরে প্রায় 1/3 বা তারও কমে নেমে গেছে। সোনা বেড়েছে কিন্তু কাগজের কারেন্সি, সে টাকাই হোক বা ডলারই হোক, সেটা দুর্বল হয়ে গেছে। সোনার এই রেকর্ড দাম কি শুধু লাভের ইঙ্গিত নাকি এটা কোনো সতর্ক বার্তা? যদি খেয়াল করেন গোল্ড সব সময় ক্রাইসিসের আগে বা মাঝখানে বাড়ে, অনিশ্চয়তার সময়। গোল্ডের দাম বাড়ার মানে ইকোনমি ভালো এটা কিন্তু একদমই নয়, বরং গোল্ডের দাম বাড়ার মানে কোথাও না কোথাও বড় সমস্যা জমে উঠছে। এটা একটা সিগন্যাল। সাধারণ মানুষ ভাবে দাম বাড়ছে কিনে ফেলি, কিন্তু ইনভেস্টররা ভাবে দাম কেন বাড়ছে, এর পিছনে কি ভয় কাজ করছে। ইতিহাসে বারবার একই জিনিস ঘটেছে, আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। 1930-এ গ্রেট ডিপ্রেশনের আগে গোল্ডের ডিমান্ড বাড়তে শুরু করেছিল। 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগেও অনেক সেন্ট্রাল ব্যাংক এইভাবে গোল্ড জমাতে শুরু করেছিল। 2020 প্যান্ডেমিকের সময় মার্কেট রিঅ্যাডজাস্টমেন্ট হওয়ার আগেই ইনভেস্টররা অলরেডি গোল্ডে শিফট করছিল। দেখবেন এই সব ট্রেন্ডগুলো, আপনি যদি গ্রাফটা দেখেন, এই সব সময় গোল্ডের দাম কিন্তু খুব বাড়তে শুরু করেছিল। এটার প্যাটার্ন আছে, প্যাটার্নটা খুবই পরিষ্কার। কিসের ইনকামিং ঝুঁকি থেকে সবাই বাঁচতে চাইছে। এটা শুধু আজকের ঘটনা নয়, ইতিহাসে বারবার এমনটা হয়েছে। আপনি সংখ্যা দিয়ে দেখতে পারেন, পুরো হিস্টোরিক্যাল প্যাটার্নটা দেখতে পারেন। 1925 সালে 10 গ্রাম সোনা ছিল ধরে নিন 18 টাকা, 71 সালে 193 টাকা, 2008 সালে 12,500, 2020-তে 50,000 কাছাকাছি, আর 2025-এ 1,30,000-এর ওপরে। মানে 100 বছরে গোল্ডের দাম 1000 গুণ বেড়েছে, কিন্তু একই সময় আমাদের যে টাকা দিয়ে কেনার শক্তি, সেই ভ্যালুটা কমে গেছে। এই টাইমলাইন একটা কথা প্রমাণ করে, গোল্ড নিজেদের ভ্যালু ধরে রাখে আর আমাদের টাকা, মানে ক্যাশ টাকা, এটা কিন্তু ভ্যালু হারায়। এবং এর একটা ঐতিহাসিক কারণও আছে। 1700 সালে ভারত পৃথিবীর 25% সম্পদের মালিক ছিল। ব্রিটিশ শাসনের শেষ দিকে সেটা কমে দাঁড়ায় মাত্র 4%-এ। কেন? কারণ আমাদের সম্পদের বড় অংশ সোনা ও রূপো ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল। আজ এশিয়ার দেশগুলো আবার গোল্ড জমাচ্ছে, কেউ ইতিহাস পড়ে, কেউ অভিজ্ঞতা থেকে। এমনকি ব্রিটেনও ভুল করেছে। 2000 সালে তারা 395 টন গোল্ড বিক্রি করে দিয়েছিল, ভেবেছিল গোল্ড পুরনো, ফিউচার হচ্ছে ডিজিটাল, তো গোল্ডের দাম আর বাড়বে না, আমরা বরং এখনই বিক্রি করে দিই, সেই টাকাটা নিয়ে নিই, সেই টাকা দিয়ে দেশ চালাবো। কিন্তু কয়েক বছরের মধ্যেই গোল্ডের দাম 3 গুণ বেড়ে যায়। তাই আজও এটাকে বলা হয় ব্রিটেনের কস্টলিয়েস্ট মিস্টেক। কিন্তু গোল্ড কি কারণে এত দ্রুত উঠছে, এই গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন। এইবার কারণ একটাই নয়, অনেকগুলো একসাথে কয়েকটা বড় চাপ কাজ করছে। একটা হচ্ছে গ্লোবাল ডেট ক্রাইসিস। ইউএস কিন্তু একা নয়, জাপান, ব্রিটেন, ইউরোপ, চীন সব বড় অর্থনীতি ঋণে ডুবে আছে। ঋণ বাড়ছে কিন্তু গ্রোথ বাড়ছে না, এটা লং টার্ম রিস্ক। ডলার ডিপেন্ডেন্স, দুনিয়ার প্রায় সব ইন্টারন্যাশনাল পেমেন্ট ডলারে, মানে একজন দেশের ভুল পুরো বিশ্বে প্রভাব ফেলে। যদি ব্যাকবোন নড়ে যায়,
সব নড়বে। বুঝতে পারছেন, বিকজ আমেরিকার এই আমেরিকান ডলার দিয়ে আমাদের সমস্ত ওয়ার্ল্ডের কেনাবেচা চলে, ট্রানজাকশন চলে। তো এই আমেরিকার যদি কিছু গড়বড় হয় বা আমেরিকার ইকোনমিতে কোনো রকম আঘাত হয়, পুরো ওয়ার্ল্ডের সমস্ত দেশের কিন্তু শরীর খারাপ হয়ে যায়, এতটাই ইম্প্যাক্ট পড়ে। সেই জন্য আমেরিকা একটা সেন্ট্রাল রোল প্লে করে ওয়ার্ল্ডে। আরেকটা কারণ হচ্ছে আমাদের জিওপলিটিক্যাল আনসার্টেনিটি। রাশিয়া ইউক্রেন ওয়ার, চায়নার সাথে তাইওয়ানের যে টেনশন চলছে, ইউএস আর মিডল ইস্টের যে ফ্রিকশন চলছে, যত কনফ্লিক্ট বাড়ে লোকে ভয় পায়। সেই জন্য সবাই গোল্ড কিনতে চায়, এটা একটা সেফ অ্যাসেট। সেই জন্যই যত লোকে কেনে সোনার দামও বাড়তে থাকছে সেই অনুযায়ী। আর ডলারাইজেশন, বহু দেশ ধীরে ধীরে এখন ডলারের এই ডিপেন্ডেন্স থেকে সরে আসতে চাইছে। স্পেশালি ব্রিক্স দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন অন্য অল্টারনেটিভ খুঁজছে। আর গোল্ড হচ্ছে নিউট্রাল অ্যাসেট, কেউ কন্ট্রোল করতে পারবে না, এটা লিমিটেড আছে পুরো ওয়ার্ল্ডে। সেজন্য সবাই এটাকে কনজিউম করে তাড়াতাড়ি নিজস্ব ব্যাকআপ তৈরি করে রাখে। আর ইনফ্লেশন দেখবেন প্রতি বছর বেড়ে যাচ্ছে। আগে দাম বাড়া ছিল একটা সাইকেল, এখন কিন্তু একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। কারণ টাকা ব্যাকড নয়, যে পারছে টাকা প্রিন্ট করে যাচ্ছে। এটার কোনো গোল্ডের মতো ব্যাকআপ নেই। লোকেদের ক্রয় ক্ষমতা পড়ে যাচ্ছে তাই প্রতিদিন সব জায়গায়। এখন পরের প্রশ্ন, যদি এত ঝুঁকি জমছে, এটা শেষ পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষের উপরে কেমন প্রভাব ফেলবে? এটা কি আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা? এইসব গ্লোবাল রিস্ক আমাদের জীবনে ঠিক কি ইম্প্যাক্ট ফেলে? উত্তরটা খুবই সহজ। যে জিনিসটা সবার মূলে আছে সেটা হলো টাকা। যদি টাকার মান কমে, সরাসরি আঘাত আসে সাধারণ মানুষের জীবনে। মানে গ্লোবাল ক্রাইসিস থেকে কারেন্সি উইক হয়ে যায়, আর সেইটাই আপনার দেশে ইম্প্যাক্ট ফেলে ইনফ্লেশন হিসেবে। যখন বড় বড় দেশ রিস্কে পড়ে, তাদের কারেন্সি দুর্বল হয় এবং বিশ্বব্যাপী দাম বাড়ে। দাম বাড়ার মানে আপনার বেতন বাড়লে আপনার দৈনন্দিন জীবনে খরচ বেতনের থেকেও দ্রুত বাড়ে। আর গভর্নমেন্টের রাজকোষ ফাঁকা, তাই তারা ট্যাক্সও বাড়াতে থাকে। এর ফলে আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন গরিব হতে থাকি। দুদিক দিয়েই চাপ। আর আমরা ভাবি ব্যাংকে টাকা খুব সেফ, কিন্তু মনে রাখবেন ইনফ্লেশন মানে আপনার সঞ্চয় হারাচ্ছে ক্রয় ক্ষমতা আপনার চোখের সামনে নিঃশব্দে। আগে যা 1000 টাকায় কিনতেন, আজ সেই 1000 টাকা দিয়ে তার অর্ধেকও হয় না। আর রিটায়ারমেন্টও খুব এক্সপেন্সিভ হয়ে যায়। আজকে 10 লক্ষ টাকার ভ্যালু 20 বছর পরে হয়তো 3 লক্ষ টাকার সমান হবে। অর্থাৎ ফিউচারে আপনি যে বাঁচাবেন সেটা কিন্তু ইনফ্লেশন মেরে দেবে। এই কারণেই গোল্ডকে সেফটি নেট হিসেবে ধরা হয়। এটা প্রফিট না, এটা হচ্ছে আপনার ফিউচারের প্রোটেকশন। আর এখানে একটা বাস্তবতা আছে, ধনী মানুষ ঝুঁকি আসার আগেই প্রস্তুতি নেয়, আর সাধারণ মানুষ ঝুঁকি লাগার পরে দৌড়য়। তো এটাই কিন্তু নিয়ম। কারণ আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে কি হতে চলেছে, আমরা কিন্তু অতটা তোয়াক্কা করি না। কিন্তু যারা দেখবেন ধনী, তারা কিন্তু আগে থেকেই সমস্ত কিছু সব জেনে বুঝে একদম প্ল্যান করে রাখছে, কোথায় কত টাকা খরচ করবে, কোথায় কিনবে, কোথায় কোনটা কিনবে না, সমস্ত কিছু ওরা ডিটেলস জেনে রাখছে। এই কারণে অনেক সময় ওদের টাকা সেফ থাকে, ওরা একটা ব্যাকআপ প্ল্যানও করে রাখে। আপনার জন্য এর বাস্তব মানে কি? সোনার দাম আকাশ ছুটছে। এই অনিশ্চিত সময়ে আমরা কি করতে পারি? প্রথমত, সোনাকে আপনার জীবনের একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখ। চরম অনিশ্চয়তার সময়ে এটি একটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করতে পারে। এই ব্যাকআপ প্ল্যান আপনাকে অনেকটা মেন্টাল পিস দেবে। এটাকে একটা এমার্জেন্সি ফান্ড হিসেবে দেখতে পারেন। দ্বিতীয়ত, সোনার দাম রেকর্ড ছিল, এই খবরটা শুনে প্যানিক করে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। ধাপে ধাপে সিস্টেম্যাটিক ভাবে জমাতে শুরু করুন। কুইক প্রফিট নয়, আপনার লং টার্ম ইনভেস্টমেন্টই হচ্ছে আসল গোল। রেকর্ড দামে হুট করে বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি আস্তে আস্তে দেখুন মার্কেট কিভাবে এগোচ্ছে। এই যেমন কিছুদিন আগে হঠাৎ করে রেকর্ড হাই হয়ে গেছিল, আবার কিন্তু গোল্ডের দাম আস্তে আস্তে পড়ছে। সেই জন্যই এই রেকর্ড দামে হুট করে কোনো ডিসিশন নেবেন না। আপনি একটু দেখুন, আপনি পুরো মার্কেট স্টাডি করুন, আপনি আপনার মতো রিসার্চ করুন, তবেই আপনি ডিসিশন নিন যে এর পরের স্টেপ আপনি কি করবেন। কারণ আগের ভিডিওতেও বলেছি যে টাকা হচ্ছে আপনার হার্ড আর্ন মানি। তৃতীয়ত, গোল্ড কেনার কিন্তু একটা রিস্ক আছে, সেগুলো জানুন। বাড়িতে রাখলে চুরি ডাকাতি হতে পারে, আর ব্যাংকে রাখলে মনে রাখবেন আরবিআই এর নিয়ম অনুযায়ী যদি ব্যাংকে ডাকাতি হয়, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে পুরো সোনার দাম দেওয়ার জন্য বাধ্য নয়। ব্যাংক আপনাকে আপনার বার্ষিক লকার ভাড়ার 100 গুণ দেবে। সেই জন্য আপনি ডিজিটাল গোল্ড অ্যাজ অ্যান অল্টারনেটিভ ভেবে দেখতে পারেন। আজকের পর্বটি থেকে হোপফুলি আপনি বুঝতে পেরেছেন যে এই গোল্ডের দাম কেন বাড়ছে আর আমাদের সাধারণ মানুষের উপরে এর প্রভাব কি। আমি এইরকম আরো ভিডিও বানিয়েছি, আপনি পুরো প্লেলিস্টটাই দেখতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, হয়তো এগুলো আপনাদের জীবনে কোথাও না কোথাও কাজে লাগবে। আর এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।